ওকে। সো আমরা হচ্ছে অ্যানালাইটিক জিওমেট্রির লেকচারটা শুরু করতেছি আজকে। সো আমাদের আজকে প্রথম ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস নিয়ে। ঠিক আছে। সো ট্রান্সফরমেশনের আন্ডারে আমরা কি কি শিখবো? আমরা প্রথমে শিখবো ট্রান্সলেশন কিভাবে করতে হয়, সেটা শিখবো। তারপরে শিখবো রোটেশন কিভাবে করতে হয়, সেটা শিখবো। তারপরে আমরা শিখবো একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যেটা দেখতে এইরকম হয়, ওই ইকুয়েশন থেকে কিভাবে সিঙ্গেল ডিগ্রি টার্ম অর্থাৎ শুধু এক্স এর টার্ম আর শুধু ওয়াই এর টার্মকে কিভাবে বাদ দিতে হয়, এবং এক্স ওয়াই এর প্রোডাক্ট বা গুণফলের যে টার্মটা আছে সেইটাকে কিভাবে বাদ দিতে হয়। এই তিনটা জিনিস শিখবো। এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনুযায়ী এই তিনটা জিনিস থেকে কিন্তু তোমরা 10 থেকে 60 মার্কস এর মধ্যে টোটাল তোমরা 10 থেকে 15 মার্কস কমন পাবা। ঠিক আছে। 10 থেকে 15 মার্কস তোমরা জাস্ট এই আজকের ক্লাস থেকেই 10 মার্কের মতো কিন্তু কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আর কথা না বাড়ায় আমরা আলোচনাটা শুরু করি। তো প্রথমে আসো, ট্রান্সলেশন জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি, আসো। আচ্ছা, আহ, তোমরা সবাই কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে কিন্তু জানো। কোঅর্ডিনেট সিস্টেমটা কি? একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে, দুইটা লম্ব দুইটা সরলরেখা, তাই না? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কিন্তু লম্বা লম্বি থাকে, তাই না? এখন এই দুইটা লম্ব সরলরেখার একটা ছেদবিন্দু থাকে, যে ছেদবিন্দুটাকে আমরা বলি কি, মূল বিন্দু। এখন তুমি মনে করো কোন একটা অবস্থান, কোন একটা জায়গায় তোমার অবস্থান, মনে করো এই বিন্দুটাতে তোমার অবস্থান। এখন যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে, তখন কিন্তু তুমি ওই কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে তোমার অবস্থানটা কিন্তু বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? এই যেমন দেখো, যেই বিন্দুটাকে আমি মার্ক করছি এই বিন্দুটার অবস্থান হচ্ছে আলফা কমা বিটা। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তুমি এই বিন্দুটার কাছে যাওয়ার জন্য আলফা একক ডানে যাও, এক্স অক্ষ বরাবর আলফা একক হাঁটো, তারপর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে বিটা একক হাঁটো, তাহলে কিন্তু তুমি ওই বিন্দুটাকে খুঁজে পাবা। অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে আমরা একটা বিন্দুর অবস্থানটা নির্ণয় করি। ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এখন ট্রান্সলেশন মানেটা কি এটা একটু বোঝার চেষ্টা করি, আসো। ট্রান্সলেশন মানেটা হচ্ছে এই যে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এবং তাদের ছেদবিন্দু হচ্ছে মূল বিন্দু। তো মনে করো তোমার এই এক্স অক্ষটা আলফা পরিমাণ ঘর উপরের দিকে উঠে গেছে। এক্স অক্ষটা কি উপরের দিকে উঠে গেল, এরকম আলফা পরিমাণ একক, আলফা একক উপরে উঠে গেল। আর ওয়াই অক্ষটা বিটা একক ডান পাশে সরে গেল। তাহলে তুমি কি, তোমার অক্ষগুলা চেঞ্জ হয়ে গেল না? এক্স অক্ষটা একটু উপরে উঠে গেছে আর ওয়াই অক্ষটা একটু ডানে সরে আসছে। তাহলে তুমি নতুন একটা এক্স অক্ষ পাইলা, যেটাকে তুমি নাম দিলা x1। নতুন একটা ওয়াই অক্ষ পাইলে, যেটাকে নাম দিলা y1। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে বলা হয় ট্রান্সলেশন। এই ঘটনাকে কি বলা হয়? এটা কি বলা হয়? ট্রান্সলেশন। এখন একটা জিনিস খেয়াল করো। এখন এখন আমরা কি করব? ট্রান্সলেশন এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমার যে আগের অক্ষ দুইটা ছিল, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর নতুন যে দুইটা অক্ষ আসলো, x1 অক্ষ আর y1 অক্ষ, এদের সাপেক্ষে কোন একটা বিন্দু যদি আমি বের করি, ওই বিন্দুটার অবস্থানটা দুই অক্ষের সাপেক্ষে তো দুই রকম হবে, তাই না? এদের মধ্যে যে রিলেশনটা, এই রিলেশনটা বের করাটাই আমরা ট্রান্সলেশনে শিখবো। ঠিক আছে। আমি একটু ভেঙে বলি কথাটা। মনে করো এইখানে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু, অথবা বিন্দুটার নাম হচ্ছে P1 বিন্দু। এখন পি বিন্দুটা হচ্ছে আগের অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে তার অবস্থান হচ্ছে পি বিন্দুটা। ঠিক আছে। অর্থাৎ আগের অক্ষের সাপেক্ষে তুমি এই বিন্দুটাকে বলতেছো তার অবস্থান হচ্ছে XY। অর্থাৎ আগের অক্ষ থেকে এক্স একক ডানে সরতে হবে আর ওয়াই একক উপরে উঠতে হবে, তাহলে এই বিন্দুটা পাবা। কিন্তু নতুন যে অক্ষ আছে, সেই অক্ষ থেকে তো তুমি একই পরিমাণ ডানে সরলে আর একই পরিমাণ উপরে উঠলে তো এই বিন্দুটা তুমি পাবা না। তাহলে নতুন অক্ষ সাপেক্ষে তুমি যদি এই বিন্দুটা বের করতে চাও, তখন তোমাকে নিশ্চয়ই আরো কম পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? নতুন অক্ষ থেকে কিন্তু তুমি জাস্ট দুই একক যদি ডানে, অর্থাৎ x1 একক ডানে সরলে আর ওয়াই 1 একক উপরে উঠলে কিন্তু তুমি এই বিন্দুটা পেয়ে যাবা। তাহলে এই বিন্দুটার অবস্থান কিন্তু এখন দুইটা হয়ে গেছে। এই বিন্দুটাকে তুমি পি এক্স ওয়াইও বলতে পারো, আবার P1 x1 y1ও বলতে পারো। ঠিক আছে। কিন্তু x1 y1 আর এক্স ওয়াই তো সেম না। x1 y1 হচ্ছে x1 y1 এই অক্ষের সাপেক্ষে তার অবস্থান, আর এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে তার অবস্থান। তাহলে এই x1 y1 আগের অক্ষের সাপেক্ষে তার অবস্থান আর নতুন অক্ষের সাপেক্ষে তার অবস্থান, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এদের মধ্যেও একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কেমন? একটা জিনিস খেয়াল করো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই বিন্দুটা যদি তুমি আগের অক্ষ নতুন অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করো, তাহলে বলতো এই বিন্দুর কাছে যাওয়ার জন্য তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগলে, এই দূরত্বটা টুকু কত বলতো? এই দূরত্বটুকু x1, x1 না? এটা হচ্ছে x1।
আচ্ছা বলো তো, আগের অক্ষের সাপেক্ষে এই বিন্দুটার দূরত্ব, এই ভুজ কত হবে? এই বিন্দুটার ভুজ হচ্ছে এক্স। আচ্ছা, আর এইটুক দূরত্বটা যদি খেয়াল করো, এইটুক দূরত্বটা হচ্ছে আলফা। এইটুক দূরত্বটা কত? আলফা। কারণ দেখো তো এই আলফা। বিন্দুটা কত, এই বিন্দুটা আলফা না? তাহলে এইটুক দূরত্বটা কি? আলফা। এই পুরোটুক দূরত্বটা হচ্ছে এক্স, আর এই দূরত্বটুকু হচ্ছে এক্স ওয়ান। খেয়াল করে দেখো, এক্স ওয়ান আর আলফাকে যদি তুমি যোগ করো তাহলে কিন্তু তুমি এক্স পেয়ে যাও। এক্স ওয়ান এর সাথে যদি আলফাকে তুমি যোগ করো তাহলে কিন্তু তুমি এক্স পেয়ে যাচ্ছ। সিমিলার ওয়েতে আমার কোটির জন্য জিনিসটা সত্য। কোটি হচ্ছে, এই পুরা কোটিটা হচ্ছে ওয়াই, আর এইটুক কোটিটা হচ্ছে ওয়াই ওয়ান, আর এইটুক হাইট হচ্ছে বিটা। তাহলে বিটার সাথে যদি তুমি এই বিটা আর ওয়াই ওয়ান কে যদি তুমি যোগ করো তাহলে তুমি কিন্তু এই ওয়াইটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে ফর্মুলা। আমরা অঙ্কে চলে যাব খুব দ্রুতই, কিন্তু আমরা জাস্ট তিনটা ফর্মুলা একটু বোঝার চেষ্টা করতেছি। তিনটা ফর্মুলা বোঝা শেষ হয়ে গেলে আমরা কিন্তু ম্যাথ করতে পারবো, এবং যে ম্যাথগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছে ওই ম্যাথগুলো আমরা দেখবো, সবগুলোই তোমরা বুঝবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা জাস্ট ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি যে আগের অক্ষের সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান, পুরাতন অবস্থান হচ্ছে এক্স, আর নতুন অবস্থান হচ্ছে এক্স ওয়ান। পুরাতন অবস্থান ইজ ইকুয়াল টু নতুন অবস্থান প্লাস নতুন অবস্থানের যে আমার মূল বিন্দুটা, দেখো নতুন মূল বিন্দুটা কত বলো তো? আগের মূল বিন্দু ছিল জিরো জিরো, নতুন মূল বিন্দু কত? নতুন মূল বিন্দু হচ্ছে আলফা কমা বিটা। নতুন মূল বিন্দু কত? আলফা কমা বিটা। তুমি যদি নতুন অবস্থানের সাথে নতুন মূল বিন্দুকে যোগ করে দাও তাহলে তুমি পুরাতন অবস্থানটা পেয়ে যাবা। তুমি যদি নতুন কোটির সাথে নতুন মূল বিন্দুর কোটি যোগ যোগ করে দাও তাহলে তুমি পুরাতন কোটিটা পেয়ে যাবা। ভাইস ভার্সা, তুমি যদি পুরাতন কোটি পুরাতন ভুজ চাও তাহলে তোমার কি করতে হবে? নতুন ভুজ থেকে তুমি যদি নতুন ভুজ চাও, এক্স ওয়ান কে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? এক্স থেকে আলফাকে বিয়োগ করে দিতে হবে। এই যে এই আলফাটাকে তুমি যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে কিন্তু তুমি এক্স ওয়ান এর ভ্যালু পেয়ে যাবা। তাহলে এই ছিল হচ্ছে তোমার ট্রান্সলেশনের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করবো সামনে। আমাকে বলো তো, ট্রান্সলেশনের ফর্মুলা বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। বাকিরাও রেসপন্স করো, যদি না বুঝো অবশ্যই বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু সামনে আগাই। আচ্ছা, আমি আজকে একটু স্লো যাব। যদি তোমরা বলো যে ভাইয়া আমি বুঝতেছি, আপনি আরেকটু ফাস্ট যাইতে পারেন, তাহলে আমি আরো ফাস্ট যাব। ঠিক আছে? প্রথম ক্লাস তো, এখানে এক একজনের আন্ডারস্ট্যান্ডিং বা বেসিক এক এক রকম থাকতে পারে, তাই একটু স্লো আগাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো রোটেশন। রোটেশনের ব্যাপারটা নামে কিন্তু তুমি বুঝতে পারতেছো রোটেশন মানেটা কি। রোটেশন মানে হচ্ছে তোমার এক্স অক্ষ আগে ছিল এইভাবে, এই জায়গায় এই এক্স অক্ষটাকে থিটা অ্যাঙ্গেলে এক্স অক্ষটা ঘুরে যাবে। এই এক্স অক্ষটা কি থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তাহলে এক্স অক্ষ যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরে যায় তাহলে ওয়াই অক্ষটাও কি থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। আচ্ছা, এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরে যায় তাহলে একটা বিন্দুর অবস্থান, মনে করো একটা বিন্দু এই জায়গায় অবস্থান করতেছে, তাহলে তুমি বলবা এই এই বিন্দুর অবস্থান হচ্ছে এক্স ওয়াই। কিন্তু এখন তো তোমার অক্ষ চেঞ্জ হয়ে গেছে, আরেকজন ব্যক্তি যে তোমার নতুন অক্ষের মধ্যে অবস্থান করতে, নতুন অক্ষের সাপেক্ষে সবকিছু হিসাব করতে, সে বলবে না না না, এটার অবস্থান তো এক্স ওয়াই না, এটার অবস্থান হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। কারণ সে তো নতুন অক্ষের থেকে এই বিন্দুটাকে হিসাব করছে, আর তুমি তো পুরাতন এক্স ওয়াই বিন্দু সাপেক্ষে তার অবস্থান হিসাব করছো। তো তোমার এক্স ওয়াই আর তার এক্স ওয়াই তো সেম হবে না, তোমার ভুজার কোটি তার ভুজার কোটি কিন্তু সেম হবে না। সে যে ভুজ বলবে আর তুমি যে ভুজ বলবে এটা কিন্তু সেম হবে না। বুঝতে পারছো? তাহলে এখন আগের মতোই সেম, তারপরে তাদের মধ্যে একটা রিলেশন থাকবে, সেই রিলেশনটাই আমাদের দরকার। রিলেশনটা কি এটা আমাদের দরকার। তাহলে হচ্ছে পুরাতন এক্স ইজ ইকুয়াল টু কি হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এই ইনফরমেশনটা আমাদের জানা দরকার। এটা হলো থিটা যদি হয়ে থাকে তাহলে পুরাতন ভুজ যেটা হচ্ছে এক্স, সেটা ইজ ইকুয়াল টু হবে এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা। আর পুরাতন কোটি ইজ ইকুয়াল টু হবে নতুন ভুজ ইন্টু মানে এক্স ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান ইন্টু কস থিটা। তাহলে এই গেল হচ্ছে আমাদের পুরাতন ভুজার কোটির মান নতুন ভুজার কোটির মাধ্যমে। এটা আমরা বুঝে গেলাম। সিমিলার ওয়েতে যদি তুমি যদি নতুন ভুজার কোটিকে পুরাতন ভুজার কোটির মাধ্যমে বের করতে চাও তাহলে তোমাকে এই ফর্মুলা দুইটা ফলো করতে হবে। এক্স ওয়ান ইজ ইকুয়াল টু হবে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হবে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। আমি তো খুব সহজেই বলে ফেলতেছি যে তোমাদের কিন্তু এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, আর মুখস্থ না রাখলে এক্সাম হলে কিন্তু তুমি জিনিসটাকে ইউজ করতে পারবা না। ঠিক আছে? সো ম্যাথস মানে হচ্ছে তোমাকে ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। ফর্মুলা মুখস্থ করবা কিভাবে? ফর্মুলা মুখস্থ করার জন্য তোমাদেরকে ম্যাথস প্র্যাকটিস করতে হবে। ম্যাথস প্র্যাকটিস করতে করতে ফর্মুলাটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে? আর ম্যাথসে
অনার্স ম্যাথে ভালো করার বা রেজাল্ট ভালো করার, সিজিপিএ হাই রাখার অন্য কোনো শর্টকাট নাই। কেউ যদি বলে যে এই শর্টকাট ওই শর্টকাট, কোনো শর্টকাট নাই, শর্টকাট একটাই। সে শর্টকাটটা হচ্ছে কি? বেশি বেশি প্র্যাকটিস করা, রেগুলার প্র্যাকটিস করা। তুমি রেগুলার খুব অল্প সময় পড়ালেখা করবা, মনে করো 1 ঘন্টা পড়বা বা 2 ঘন্টা পড়বা, কিন্তু যদি তুমি রেগুলার পড়ো তুমি পড়ার মধ্যে একটা বরকত পাবা। রেগুলার যে কোনো একটা কাজে ওটার মধ্যে কিন্তু একটা বরকত থাকে। ঠিক আছে? তো তোমরা রেগুলার প্র্যাকটিস করবা, এটা হচ্ছে আমার কথা। কিন্তু তুমি 1 ঘন্টায় পড়ো বা 2 ঘন্টায় পড়ো, আমার কিছু আসে যায় না, কিন্তু রেগুলার করবা। ওকে? তাহলে রোটেশনের এই ফর্মুলা দুইটাও বুঝছো আশা করি। আচ্ছা, এবার আসো, থার্ড একটা দুইটা ফর্মুলা আছে, এইগুলো বুঝলেই আমরা ম্যাথে চলে যেতে পারবো, আমাদের আর কিছু লাগবে না। ঠিক আছে? এই যে ইকুয়েশনটা দেখতেছো, এটাকে বলা হয় জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, আমার কি ক্লাস? আচ্ছা, তোমরা কি 30 সেকেন্ড একটু ওয়েট করো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে আগের মতো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো, এইটা যদি জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হয়, তোমরা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায় আসছে, বারবার আসছে। ঠিক আছে? যে বলে যে এক্স ওয়াই কে তুমি বাদ দাও। এক্স ওয়াই এর কি বলতে বলে যে এইটা একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এখান থেকে তুমি এক্স ওয়াই এর যে গুণফলের যে টার্মটা, সেই টার্মটাকে তুমি এলিমিনেট করো বা রিমুভ করো বা এলিমিনেট করো, এই কথাটা বলে। এর কথা হচ্ছে যে তুমি এটা হঠাৎ করে কেন একটা জিনিস বাদ দিবা। আচ্ছা, আবার অনেক সময় বলে কি ফার্স্ট ডিগ্রি টার্ম গুলোকে বাদ দিতে, যে 2g(x) আর 2f(y) আকৃতির যে টার্ম গুলো থাকবে এগুলোকে বাদ দিতে বলা হয়। তুমি হঠাৎ করে বাদ দিবা কিভাবে? হ্যাঁ, এটা বাদ দেওয়ার জন্য, ফার্স্ট ডিগ্রি টার্মকে বাদ দেওয়ার জন্য তোমার করতে হবে ট্রান্সলেশন, যেটা আমরা 1 নম্বর ফর্মুলা শিখছি। ট্রান্সলেশনটা করতে হবে, যেন তেন ভাবে ট্রান্সলেশন করলেই হবে না। তোমাকে x1 এর সাথে আলফাকে যোগ করতে হবে, y1 এর সাথে বিটাকে যোগ করতে হবে। কিন্তু কোন আলফা আর কোন বিটা যোগ করবা? এই যে দেখো, এই আলফা আর এই বিটাকে তোমার যোগ করতে হবে। আলফা বিটা ফর্মুলা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। এই আলফা আর এই বিটাকেই তোমার যোগ করতে হবে, তাহলে তুমি ট্রান্সলেশন পাবা। দেখবা যে তোমার gx আর 2fy, এক্স আর ওয়াই এর টার্ম গুলো বাদ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন এক্স ওয়াই এর গুণফলের যে টার্মটা আছে, গুণ আকারে যে এক্স ওয়াই থাকবে, ওই টার্মটাকে যদি তুমি বাদ দিতে চাও, সেই ক্ষেত্রে তোমার রোটেশন করতে হবে। কি করতে হবে? রোটেশন করতে হবে। এখন রোটেশনের ফর্মুলা তো আমরা জানি, এই যে এক্স ইজ ইকুয়াল টু x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, আর y ইজ ইকুয়াল টু x1 sin থিটা প্লাস y1 cos থিটা। এই ফর্মুলাগুলোকে রিপ্লেস করতে হবে। তোমার যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, ওই ইকুয়েশনে এক্স আর ওয়াই এর জায়গায় এই মানগুলোকে রিপ্লেস করতে হবে। তাহলেই তোমার কি হয়ে যাবে, এক্স ওয়াই কে রিমুভ হয়ে যাবে। কিন্তু থিটাটা তুমি পাবা কোথায়? থিটা তো তোমার প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে। থিটা যদি দেওয়া না থাকে, থিটা তোমার এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু হাফ টেন ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b। ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে থিটা বের করে ওই থিটাটাকে রিপ্লেস করে দিলে কি হয়ে যাবে তোমার? আলটিমেটলি এক্স ওয়াই এর গুণফলের টার্মটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো তো, এই তিনটা ফর্মুলা তোমাদের মাথায় ঢুকছে কিনা? মানে ফর্মুলা তো পুরোপুরি হয়তো বা বুঝবা না, বাট আমরা ম্যাথে যাইতে পারবো কিনা, মানে এইটুক পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসো, আমরা যে ফর্মুলাগুলো শিখলাম মাত্র, এই ফর্মুলাগুলোকে একটু ইউজ করে কিছু ম্যাথ করি। প্রথম ম্যাথটা কোনো জায়গায় আসে নাই, জাস্ট বেসিকের জন্য এমনি রাখছি। ঠিক আছে? দেখো, প্রথম ম্যাথের মধ্যে ইংলিশ বাংলা দুইটাই দেওয়া আছে। আমরা ইংলিশটা দেখি। দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস রিমেইনিং দ্য সেম অ্যান্ড দ্য অরিজিন ইজ শিফটেড এট 3,4। আচ্ছা, আমাকে বলো তো, অরিজিন শিফট হয়েছে, অর্থাৎ আগে অরিজিন ছিল 0, 0-তে, এখন অরিজিন কোথায়? এখন অরিজিন হচ্ছে 3, 4-এ, তাই না? 3, 4-এ। পরে তারপর স্যার। অরিজিন যদি 3, 4-এ শিফট হয়, তাহলে নতুন অরিজিনকে আমরা কি জানি বলতাম? আলফা বিটা বলতাম না? তার মানে এই যে জি স্যার। 3,4, এটা বেসিক্যালি তোমার আলফা আর বিটার ভ্যালু। ঠিক আছে? এটা তোমার আলফা আর বিটার ভ্যালু। তাহলে আমরা এটা আলফা বিটা চিনে গেলাম। এরপর ওরা বলতেছে যে দেখো, ডিটারমাইন দ্য ট্রান্সফরমেশন অফ দ্য কোঅর্ডিনেট -1, -2 এর ট্রান্সফরমেশনটা কত হবে সেটা বের করতে বলতেছে, উইথ রেসপেক্ট টু নিউ অ্যাক্সিস। অর্থাৎ নতুন অ্যাক্সিসে বা নতুন কোঅর্ডিনেট সিস্টেমে এই -1, 2 এর ভ্যালুটা কত হবে এটা বের করতে বলছে। তো ভালো কথা, নতুন কোঅর্ডিনেট সিস্টেম মানে কি বলতো? x1 y1। আর পুরাতনটা মানে কি? xy।
তাহলে আমাকে এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে দিচ্ছে, আলফা বিটার ভ্যালু দিয়ে দিচ্ছে, x1 y1 এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? এবার আমরা যদি ফর্মুলায় যাই, যাদের মনে নেই তাদের জন্য, এই যে দেখো তো এক্স ইজ ইকুয়াল টু ছিল x1 প্লাস আলফা, আর ওয়াই ইজ ইকুয়াল টু ছিল y1 প্লাস বিটা। আর x1 মানে কি ছিল, x মাইনাস আলফা, আর y1 মানে ছিল y মাইনাস বিটা। সো আমরা আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখন। x1 ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস আলফা, এক্সও জানি আলফাও জানি, মান বসাই দিলাম, x1 বের হয়ে গেল। ওয়াইও জানি বিটাও জানি, মান বসাই দিলাম, y1 বের হয়ে গেল। সো এটা ছিল একদম সিম্পল একটা ম্যাথ, জীবনও পরীক্ষা আসবে না, জাস্ট ফর্মুলাটা পরিচয় করাই দিলাম আর কি এই ম্যাথের মাধ্যমে, কিভাবে ফর্মুলাটা ইউজ করতে এটা দেখাই দিলাম। আচ্ছা এবার আসো, দেখো এটা 18 সালে আসছে, 13 সালে আসছে, 11 সালে আসছে। একদম সিম্পল একটা ম্যাথ, একদম সিম্পল একটা ম্যাথ। আমরা এটা একটু দেখার চেষ্টা করি। দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস রিমেইনিং দ্য সেম, দ্য অরিজিন ইজ শিফটেড এট 1, -1। আচ্ছা অরিজিন যদি 1, -1 শিফট হয়, তাহলে এটা তোমার কার ভ্যালু, আলফা কমা বিটার ভ্যালু, তাই না? তাহলে আলফা কমা বিটার ভ্যালু আমি জানি, ফাইন, আলফা কমা বিটার ভ্যালু জেনে গেলাম। ডিটারমাইন, আরে আচ্ছা আমি কি আবার ডিসকানেক্ট হয়ে গেলাম? না, আমার হচ্ছে অনলাইনে কল আসতেছে, এই জন্য বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এখন কি কানেক্টেড আছি? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। যাক, ভিন্ন একটা গলা শুনলাম। তোমার নাম কি? স্যার আমার নাম শান্ত কুমার নাথ। আচ্ছা শান্ত, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসো, আমরা এই ম্যাথটা একটু দেখি। তাহলে এখানে কি বললো, এটা কিন্তু 3বার আসছে পরীক্ষা, তার মানে বুঝতে পারছো খুব ইজি ইজি ম্যাথ কিন্তু আসে, এটা করলেই বুঝবো কতটা ইজি এটা। অরিজিন হচ্ছে শিফট হয়ে 1, -1 চলে গেছে, অর্থাৎ আলফা কমা বিটার ভ্যালু হচ্ছে 1, -1। ডিটারমাইন দ্য ট্রান্সফরমেশন অফ দ্য ইকুয়েশন। আচ্ছা এখন বলতে এই ইকুয়েশনটা তো হচ্ছে পুরাতন অ্যাক্সিসের সাপেক্ষে, অর্থাৎ এক্স ওয়াই এর সাপেক্ষে এই ইকুয়েশনটা এরকম, x1 y1 এর সাপেক্ষে এই ইকুয়েশনটা কেমন হবে, এটা ওরা আমাকে বের করতে বলছে। বুঝতে পারছো, রূপান্তরটা বের করতে বলছে। তাহলে এখন আমাদের জানতে হবে এক্স মানেটা কি। এক্স মানে হচ্ছে x1 প্লাস আলফা, অর্থাৎ এটা হয়ে যাবে x1 প্লাস 1। ওয়াই মানে হচ্ছে y1 প্লাস বিটা, এটা হয়ে যাবে y1, বিটার ভ্যালু কত, -1 না, তাহলে এটা হয়ে যাবে y1 - 1। তাহলে আমি যদি এখন এক্স এর জায়গায় x1 প্লাস 1 রিপ্লেস করে দিই, আর ওয়াই এর জায়গায় y1 - 1 রিপ্লেস করে দিই, তাহলেই আমি নতুন ইকুয়েশনটা পেয়ে যাবো। তো দেখো এক্স এর জায়গায় x1 + 1 রিপ্লেস করে দিচ্ছি, আর ওয়াই এর জায়গায় y1 - 1 রিপ্লেস করে দিচ্ছি। জিনিসটাকে যা থেকে ফর্মুলায় পালাইলাম, a+b² ফর্মুলা, শেষ। একটু করার পরে আমরা কিন্তু আমাদের নতুন একটা ইকুয়েশন পেয়ে গেছি। এই নতুন ইকুয়েশনটাই কিন্তু আমার কি, দেখো এই ইকুয়েশনটা পাইছিলাম, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু কি করবা তোমরা জানো, লাস্ট লাইনে গিয়ে ওই x1 আর y1 গুলোকে রাখবা না, কারণ x1 y1 দেখে তো আমরা ভ্যারিয়েবলকে x1 y1 আকারে দেখে তো অভ্যস্ত না, এই জন্য আমরা কি করবো, পরে আবার এটাকে x1 y1 কে কি করবো, x আর y দ্বারা রিপ্লেস করে দিব। ঠিক আছে, সবার লাস্টের লাইনে এটাকে রিপ্লেস করে দিবা, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে বলো তো এই ম্যাথটা বুঝছো কিনা? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা ভেরি গুড, তোমরা তো ভালো বুঝতেছো। তাহলে আর একটু ফাস্ট যাই, কি বলো? আসো এবার আসো, রোটেশনে আসো। এইটা আমার, এই ম্যাথটা আমার খুব মানে আর কি, এটা হচ্ছে আমি যখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমার ফার্স্ট ইন কোর্স বলে আর কি, আমাদের 25 মার্কের একটা পরীক্ষা হয়, এটাকে ইন কোর্স বলে আমাদের এদিকে। তোমাদের কি ফাইনাল তো 60 মার্কের দেখলাম, 60 মার্কের ফাইনাল ছাড়া তোমাদের বাকি 40 মার্কস কোথা থেকে আসে? স্যার অলরেডি 20 মার্কস এর ইনকোর্স নেওয়া হয়েছে আমাদের কিছুদিন আগে। আচ্ছা, আর 20 মার্কস মনে হয় সেকেন্ড একটা ইনকোর্স নিবে, অথবা 80 মার্কস এর পরীক্ষাই হবে আমাদের স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তোমাদের ফার্স্ট কোর্স কার কেমন হইলো, পরীক্ষা কেমন দিছিলা, ভালো দিছিলা? স্যার চ্যাট জিটিপি নির্ভর। কি অনলাইন হয়েছে নাকি পরীক্ষা? স্যার ওইটা স্যার আমরা না বলি স্যার ওইটা। আচ্ছা ঠিক আছে, থাকি, এটা রেকর্ড হচ্ছে, দরকার নেই। আচ্ছা এবার আসো, এই ম্যাথে আসো। if the direction of the axis is turned through an angle 45 degree, দেখো এটা কিন্তু রোটেশন, কারণ অ্যাঙ্গেলের কথা বলে দিছে না, অ্যাঙ্গেল বলে দিছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি ঘুরে গেছে, আর অরিজিন রিমেন আনচেঞ্জ, দেন দ্য ডিটারমাইন দ্য ট্রান্সফরমেশন অফ দ্য ইকুয়েশন। বলতেছে কি এই ইকুয়েশনটাকে কি করতে, ট্রান্সফরমেশন করতে, যেখানে সেটা থিটা ডিগ্রি, থিটা ডিগ্রি কত, এটা থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ট্রান্সফর্ম হইছে, রোটেট করছে এটা। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি ফর্মুলা, এই ফর্মুলাটুকু তোমাদের ভাই একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, y ইজ ইকুয়াল টু x1 sin থিটা প্লাস y1 cos থিটা। এই ফর্মুলাটা কিন্তু আমরা আগে দেখে আসছি, ফর্মুলাটা যদি মনে থাকে মুখস্থ থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। থিটার জায়গায় জাস্ট 45 ডিগ্রি বসায় দাও,
আমরা জানি cos 45 ডিগ্রি 1/√2, sin 45 ডিগ্রি 1/√2, দুইজনের যেহেতু 1/√2 আছে 1/√2টা কমন নিয়ে নিলাম, দুই জায়গায় যেহেতু 1/√2 আছে 1/√2টা কমন নিয়ে নিলাম। এখন দেখো তো তুমি এক্স এর ভ্যালু কত পেয়ে গেলা, 1/√2 ইন্টু x1 - y1, ওয়াই এর ভ্যালু পেয়ে গেলা 1/√2 ইন্টু x1 + y1। তাহলে এই যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা পাইলা, এটাকে তুমি তোমার ইকুয়েশনের মধ্যে রিপ্লেস করে দাও। রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পরে এইটুক কি আর দেখানো লাগবে? দেখানো লাগবে না। এই হোল স্কোয়ারটা ভাঙলাম, a - b হোল স্কোয়ার ফর্মুলা পড়লো, এখানে a + b হোল স্কোয়ার ফর্মুলা পড়লো, তারপরে জাস্ট কাটাকাটি করলাম, সিম্পল ক্যান্সেল আউট হয়ে গেল, x1 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, y1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার, এগুলো কাটাকাটি হয়ে গেল। সবশেষে আমরা এই ইকুয়েশনটা কিন্তু অ্যান্সার পাইলাম। তো এটাকে আরেকটা লাইন বাড়তি করবা, আরেকটা লাইনে কি করবা, সবশেষে x1 আর y1 কে x আর y দ্বারা রিপ্লেস করে দিবা, শেষ। তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসলো। এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটি আসছিল? হ্যাঁ, এটাও আসছিল 2015 সালে। ঠিক আছে। স্যার হ্যাঁ, আমরা লাস্টে প্রাপ্ত যে সমীকরণটা পাইছি স্যার, ওইটা আসলে কি বোঝাচ্ছে স্যার আমাদের? আচ্ছা, এইটা একটা অধিবৃত্ত বোঝায়, এটা একটা অধিবৃত্ত বোঝায়। শুনো, তোমার এইটাও একটা অধিবৃত্ত, ঠিক আছে, এইটাও অধিবৃত্ত, জি এইটাও স্যার। অধিবৃত্ত, দুইটাই অধিবৃত্ত বোঝায়, দুইটা অ্যাকচুয়ালি একই জিনিসই বোঝায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছে কিন্তু অ্যাঙ্গেলটা, অর্থাৎ তোমার যখন জিনিসটা এরকম ছিল, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ স্বাভাবিক ছিল, তখন ওই ইকুয়েশনটা এই অধিবৃত্তটা দেখতে এরকম ছিল। এখন জি যখন স্যার। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তখনও কিন্তু এটা অধিবৃত্তই আছে, কিন্তু এই অধিবৃত্তের ইকুয়েশনটা তখন চেঞ্জ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা বিন্দুর মান চেঞ্জ হয়ে যাবে। বিন্দুর মান যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ভুসকটি গুলো চেঞ্জ হয়ে যাবে, আর ভুসকটি চেঞ্জ হয়ে গেলে তোমার ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে যাবে। তো নতুন জি ইকুয়েশনটা স্যার। হচ্ছে 2xy ইন্টু -5 আকৃতির, আর আগের ইকুয়েশনটা ছিল x² - y² = কত ছিল জানি, 5 আকৃতির। 5 স্যার। এই বিষয় বুঝতে পারছো? জি স্যার। Okay. আচ্ছা, এইবার দেখো, দেখো তো এই অঙ্কটার আগের অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য পাও কিনা। একটু কোশ্চেনটা একটু তোমরা পড়ো, পড়ে আমাকে একটু বলো যে এই দুটো অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। If the direction of the axis is turned through an angle 30 degree and the origin remains unchanged, then find the transformation of the equation. অর্থাৎ এই ইকুয়েশনটাকে কি করতে হবে, ট্রান্সফরমেশন করতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছে? 30 ডিগ্রি 30 অ্যাঙ্গেলে ডিগ্রি রোটেট অ্যাঙ্গেল। করছে। তো তুমি জাস্ট আগের ফর্মুলা, এই যে বলতেছিলাম, তাহলে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমরা ভালো করবে। তো প্র্যাকটিস করলে এখানে 30 ডিগ্রি বসায় দাও, ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। সো দেখো, আমরা নতুন এক্স, এই যে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম √3/2 x1 - y1/2, আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম x1/2 প্লাস √3y1/2। এদেরকে যদি আমি রিপ্লেস করে দিই, আমি আমি বই থেকে কাট করে এই জিনিসটা নিয়ে আসছি এখানে। কেন নিয়ে আসছি? কারণ আমি যদি প্রত্যেকটা অঙ্ক নিজে করি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্লাস সংখ্যা অনেক বেশি লাগবে। তোমরা কি বলো, বলো তো? আমি এভাবে যেভাবে পড়াচ্ছি এভাবে পড়াইলে বেটার হয় না? জি স্যার। কারণ এভাবে যদি না পড়াই, সেক্ষেত্রে কিন্তু আমি এক একটা অঙ্ক করতে গেলে তার দিনে হয়তো বা 5টা বা 6টা, একটা ক্লাসের ভিতর 5, 6টা বা 7টা অঙ্ক করতে পারবো সর্বোচ্চ। সেই ক্ষেত্রে তোমাদের ক্লাস লাগবে অনেক বেশি। এখন হয়তো বা 8, 10টা ক্লাসে আমি এই অ্যানালাইটিক জিওমেট্রি শেষ করে ফেলতে পারবো, বা আরো কমে হইতে পারে বা বেশি হইতে পারে, কিন্তু তখন দেখা যাবে ক্লাস সংখ্যা অনেক বেশি লাগবে। ঠিক আছে, এই জন্য যতটুকু বোঝানোর আমি বুঝাই দিয়ে, তার বাকিগুলো হচ্ছে আমি এবার সলিউশন গুলো রেখে দিচ্ছি এখানে, যাতে তোমাদের সময়টা সেভ হয়। ঠিক আছে। আচ্ছা, দেখো, ফর্মুলা গুলো কি ইলাবোরেটেড ফর্ম লাগবে স্যার? ইলাবোরেটেড ফর্ম বলতে? মানে কখনো পরীক্ষা কি আসবে ফর্মুলা গুলা কিভাবে আসছে এগুলা দেখানো, হ্যাঁ, যেমন এটাও ইয়াতে আসতে পারে, রোটেশন? এটাও আসতে পারে। ফর্মুলার প্রুফও পরীক্ষা আসতে পারে। আমার পড়ানোর স্টাইলটা আমি তোমাদের একটু বলি। আমি প্রথমে ম্যাথ করাই, ওই ম্যাথ করানোর পরে এরপরে ম্যাথ করতে গিয়ে যে ফর্মুলাগুলো ইউজ হয়, ওই ফর্মুলাগুলোর প্রুফ তারপরের ক্লাসটাতে আমি দেখাই। যেমন আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ এক্সিস এর উপর 2টা ক্লাস নিব। আজকে হচ্ছে প্রথম ক্লাস, যেটার ভিতরে সবগুলা ম্যাথসকে আমি কভার করতেছি, যে ম্যাথগুলো করলে তোমরা ট্রান্সফরমেশন এক্সিস এর মোটামুটি যে কোনো ম্যাথ তোমরা নিজেরা করতে পারবা। ঠিক আছে, বইয়ের তিতাস বইয়ের ম্যাথগুলো করতে পারবা। ঠিক আছে, জি পরের ক্লাসটা তো জি হচ্ছে স্যার। ফর্মুলার প্রুফ গুলো থাকবে। ফর্মুলার প্রুফ গুলো যদি প্রথম ক্লাসে দেখাইতাম, তাহলে আমার ধারণা অনেকগুলো স্টুডেন্ট লিভ নিয়ে চলে যেত। তারা বলতো যে কি পড়াইতেছে, বুঝতেছি না কিছু। ফর্মুলা প্রুফ তো বুঝোই, একটু বোঝার জন্য একটু রিগোরাস জিনিস, তো এগুলো বোঝার জন্য একটু ধৈর্য লাগে। আচ্ছা। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এবার আসো, সেম ম্যাথ আমি কি আর বেশি ইলাবোরেট করব?
যার জিনিসটা রিপ্লেস করছে, এখানে কিন্তু সলিউশনটা দেওয়া আছে, তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করবা নিজেরা দেখে দেখে। বাট জিনিসটা তো বুঝতে পারছো কি কিভাবে হয়েছে, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে আমি এটাকে স্কিপ করে পরেরটাতে যাই। পরেরটা দেখি আমরা কি বলছেন। দেখো, পরেরটার মধ্যে কিন্তু একসাথে দুইটা ঘটনা ঘটছে। এই ম্যাপটা দেখো, 2010 সালে আসছে, 14 সালে আসছে, 16 সালে আসছে, 20 সালে আসছে। ঠিক আছে, 4 বার আসছে এ পর্যন্ত সেম ম্যাপ। তার মানে কি বোঝা গেল, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু রিপিট করা হয় কোশ্চেন। তো এটা তোমাদের জন্য একটা ইয়া কি, তোমরা জাস্ট কিছু কোশ্চেন যদি রিপিটেড কোশ্চেন গুলো যদি বুঝে করো, তাহলে দেখবে তোমরা পারবা পরীক্ষায়। ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে ট্রান্সলেশন আর রোটেশন দুইটাই হয়েছে। কিভাবে বুঝলাম? দেখো এখানে ওরা বলছে কি, প্রথমে বলছে অরিজিন শিফটেড হচ্ছে 2 3-তে। আচ্ছা, অরিজিন যদি 2 3 শিফটেড হয়, তাহলে আলফাবেটের ভ্যালু হচ্ছে 2 আর 3। তাহলে এটা আমাদের ট্রান্সলেশন হয়েছে। সো আমরা এক্স এর জায়গায় x1+2 আর ওয়াই এর জায়গায় y1+3 বসাই দিব। আচ্ছা, তাহলে দেখো এক্স এর জায়গায় x1+2, ওয়াই এর জায়গায় y1+3 এগুলো বসাই। হ্যাঁ, তোমাদের প্রশ্ন হতে পারে ভাই এখানে এক্স এর জায়গায় x1 তো বসায় নাই, এক্সই বসাইছে। ওই যে লাস্টের লাইনে কি আমরা কি করি বলতো, লাস্টের লাইনে কি আবার x1 কে আবার x দ্বারা রিপ্লেস করে দিই না? তো এই জন্য আর কি ওই আর কষ্টটা করে নাকি, ডিরেক্ট এক্স এর জায়গায় x+2 বসাইছে, কারণ লাস্টের লাইনে তো আলটিমেটলি x1 কে আমরা এক্সই লিখি, তাই না? সো এক্স এর জায়গায় x+2 আর ওয়াই এর জায়গায় y+3 এটা রিপ্লেস করছে। রিপ্লেস করার পরে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, এ x+2 হোল স্কোয়ারকে ভাঙাও, এদেরকে গুণ করো, y+3 হোল স্কোয়ারকে ভাঙাও, সবগুলা গুণ করে কাটাকাটি করলে তুমি সবশেষে এই ইকুয়েশনটা পাবা। এই ইকুয়েশনটা পাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ট্রান্সলেশনটা প্রথমে করে ফেললাম। এখন আমাদের কাজ কি শেষ হয়েছে? না, দেখো ওরা আবার বলছে রোটেশন করতে। অরিজিন ইজ শিফটেড টু 2 3, অর্থাৎ ট্রান্সলেশনটা হয়েছে এন্ড দ্য অ্যাক্সিস ইজ টার্নড থ্রু অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। অ্যাক্সিস ওভার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কি হয়েছে, এটা রোটেট করছে। তাহলে এখন আমরা অ্যাক্সিসের জন্য আমরা কি করবো, থিটার ভ্যালু 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ওই যে এক্স এর জায়গায় কি বসবে, এক্স এর জায়গায় এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, অর্থাৎ এক্স কস 45 মাইনাস ওয়াই সাইন 45, এটা বসাই দিলাম। আবার ওয়াই এর জায়গায় কি বসবে বলতো, ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে তোমার এক্স সাইন 45 প্লাস ওয়াই কস 45। তাহলে এই দুইটা জিনিস যা এখানে, এখানে হচ্ছে আমি আগের অঙ্কগুলোর মধ্যে যেভাবে হচ্ছে আগে হচ্ছে একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু x1 cos থিটা মাইনাস ওয়াই1 সাইন থিটা, x1 সাইন থিটা প্লাস ওয়াই1 cos, তারপরে রিপ্লেসটা করছি। বইয়ে কিন্তু এত শর্ট এত ডিটেলস করে না, বইয়ে ডিরেক্ট বসায় দেয়। ঠিক আছে, মানে এই যে এক্স এর ভ্যালুটা, এই ভ্যালুটা ওরা ডিরেক্ট বসায় দিচ্ছে। ঠিক আছে, তো তোমরা আশা করি এই পর্যন্ত করার পরে বেসিকটুকু বুঝছো, তো তোমরা বুঝতে পারবা যে ডিরেক্ট বসাইছে অ্যাকচুয়ালি এই জিনিসটা কোত্থেকে আসছে। এই জিনিসটা এখন তোমাদের বুঝতে পারার কথা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি রোটেশনের ফর্মুলাটা। ওই রোটেশনের ফর্মুলাটাই এখানে আর কি বসাই দিছে, এক্স এর জায়গায় এক্স এর ফর্মুলাটা বসাইছে, ওয়াই এর জায়গায় ওয়াই এর ফর্মুলাটা বসাইছে। তারপরে দেখা গেছে কাটাকাটি, যে এই 45 ডিগ্রি মানে কি 1/√2 1/√2, এগুলো সবগুলো কাটাকাটি করার পরে সবশেষে এই লাইনটা আসছে। এখন কথা হচ্ছে, তোমাদেরকে যদি আমি এইচডাব্লিউ দিই, এই বাকি ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা বাসায় বসে করে আমাকে এইচডাব্লিউ দেখাবা, তাহলে এটা আশা করি তোমরা এখন পারবা, তাই না? আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ওকে, এবার আসো পরে যাই। পরের প্রশ্নটা দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি 2004-এ আসছে, বহুত আগে, মানে তোমাদের জন্মের টাইমে বা জন্মেরও আগে হতে পারে। আচ্ছা, তখন কি আসছে দেখো, দ্য ইকুয়েশন দেওয়া আছে ইজ ট্রান্সফর্ম টু, দেখো এটা একটু ভিন্ন আঙ্গিকের কোশ্চেন। এখানে বলছে যে এই ইকুয়েশনটা, এটা একটা ইকুয়েশন, এইটা এই ইকুয়েশনটা হয়ে গেছে। আচ্ছা, আমার বলো তো, একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা এই ইকুয়েশন কেমনে হবে? নিশ্চয়ই মাঝখানে কিছু একটা হয়েছে, ট্রান্সফরমেশন বা রোটেশন, এগুলো কিছু একটা হয়েছে, তাই না? এগুলো কিছু একটা হয়েছে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো তো, এই যে ইকুয়েশনটা দেখতেছো আমি মার্ক করে দিই, এই ইকুয়েশনের ভিতরে এক্স এর এক ফার্স্ট ঘাতি টার্ম আছে, ওয়াই ফার্স্ট এর ডিগ্রি এক, গুলো ইয়া হয়ে গেছে স্যার। এক্স্যাক্টলি খেয়াল করে দেখো, তুমি কিন্তু ধরে ফেলছো, ফার্স্ট ডিগ্রি টার্ম গুলো কিন্তু এখানে আর নাই। আবার এক্স ওয়াই এর একটা প্রোডাক্ট টার্ম ছিল, প্রোডাক্ট টার্মটাও কিন্তু এখানে নাই। তাহলে বলো তো এটা আমরা কোন ফর্মুলা দিয়ে করবো? 3 নম্বর ফর্মুলাটা দিয়ে করবো না? 3 নম্বরে আমি যে থিওরিটা বুঝাইছিলাম। জি স্যার, প্রথম ইয়েটা ওইখানে। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন করে এমন ভাবে ট্রান্সলেশন করতে হবে যাতে হচ্ছে এই 18x আর 22y এরা ভ্যানিশ হয়ে যায়। তারপরে আমাকে করতে হবে রোটেশন। ঠিক আছে, রোটেশন করতে হবে যাতে এই 2xy এর টার্মটাও ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা ট্রান্সলেশন করার সিস্টেমটা কিন্তু জানি। ট্রান্সলেশন করার সিস্টেমটা কি জানি আমরা, এটাকে জি যদি, ও বাই দ্য ওয়ে, ট্রান্সলেশন করার জন্য কোন বিন্দুতে ট্রান্সলেশন করতে হবে এটা ওরা বলেই দিচ্ছে, এই 2 3।
2 3 বিন্দুতে ট্রান্সলেশন করতে হবে। তাহলে এক্স এর জায়গায় x+2, ওয়াই এর জায়গায় y+3 বসায় দিলাম। বসায় দেওয়ার পরে দেখো তো ফার্স্ট ডিগ্রি টার্মগুলো ভ্যানিশ হয়ে গেছে না? এই ইকুয়েশনটা চলে আসছে। তোমাদের কোন ইকুয়েশনটা জি চলে স্যার। আসছে অ্যান্সারে? এই ইকুয়েশনটা চলে আসছে, 3x² + 2xy + 3y² এইটা চলে আসছে, তাই না? তাহলে তোমার ফার্স্ট ডিগ্রি টার্মগুলো কি হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন কি আমাদের কাজ শেষ হইতে? এখন কিন্তু আমাদের কাজ শেষ হয় না। ওরা আমাদের বলতে ফাইন্ড দ্য ইনক্লাইনেশন অফ দ্য লেটার অ্যাক্সিস টু দ্য ফরমার। লেটার মানে হচ্ছে পরের অ্যাক্সিস, পরের। আর এটা হচ্ছে ফরমার মানে কি? আমরা বলে না ফরমার প্রেসিডেন্ট, ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ঠিক আছে, এরকম বলে না? জি স্যার। তাহলে ফরমার মানে হলো পূর্বের, আর লেটার মানে হচ্ছে পরের। তাহলে পূর্বের আর পরের অ্যাক্সিসের মধ্যে যে কোনটা, সেটাই থিটা ছিল না বলতো? পূর্বের আর পরের অ্যাক্সিসের মাঝখানে যে কোণ, এটাই তো থিটা ছিল, এটাই ছিল থিটা, তাই না? এই যে দেখো, এটা হচ্ছে আগের অ্যাক্সিস আর এটা হচ্ছে পরের অ্যাক্সিস, তাদের মাঝখানে কোণটাই তো থিটা ছিল। তাহলে আমাদেরকে এই থিটার ভ্যালুটা বের করতে হবে। এখন এই থিটার ভ্যালুটা বের করার ফর্মুলা কি আমরা শিখছিলাম? হ্যাঁ, আমরা কিন্তু থিটার ভ্যালু বের করার ফর্মুলা শিখছিলাম। থিটার ভ্যালু বের করার জন্য আমাদের প্রথমে এ বি আর এইচ এর ভ্যালু লাগবে। তাহলে আমরা আগে একটা কাজ করি, আমাদের যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা ax² + 2hy² + 2gx + 2fy + c0 এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি। এখানে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলতো x² সহগ যদি এখানে a হয়, এখানে x² সহগ আছে 3, তাহলে a এর ভ্যালু হচ্ছে 3। y² সহগ হচ্ছে 3, এখানে y² সহগ হচ্ছে b, তার মানে b এর ভ্যালু হচ্ছে 3। 2h হচ্ছে xy এর সহগ, তাহলে এইখানে 2h এর জায়গায় কত আছে? 2 আছে, তাহলে 2h মানে হচ্ছে 2, তাহলে h মানে হচ্ছে কত? 1। তাহলে আমরা a এর ভ্যালু বের করলাম, b এর ভ্যালু বের করে ফেললাম, h এর ভ্যালু বের করে ফেললাম। এখন থিটার ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। থিটার ভ্যালু হচ্ছে হাফ ইন্টু টেন ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b। এখন দেখো তো a মাইনাস b করলে নিচে জিরো চলে আসে, আর যখন কোনো ভগ্নাংশের নিচে জিরো আসে তখন সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায় না? ইনফিনিটি হয়ে যায় না? টেন ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে 90 ডিগ্রি। 10 90 ডিগ্রি মানে কিন্তু অসংজ্ঞায়িত, ক্যালকুলেটারে তোমরা বুঝতে পারবা। 10 90 ডিগ্রি মানে কিন্তু ম্যাথ এরর আসে, ঠিক আছে? সো এখানে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, ওটাকে হাফ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই 45 ডিগ্রি। অর্থাৎ রিকোয়ার্ড অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা ইউজ করলে a2xy পথটা ভ্যানিশ হয়ে যাবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবার আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যে এই ছিল সেই ফর্মুলা, এই ফর্মুলাটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কিন্তু আমাদের ওদের যে ইকুয়েশনটা ছিল ওই ইকুয়েশনটা চলে আসবে। অর্থাৎ আমাদের যে অ্যাঙ্গেলটা আমরা বের করলাম, ওরা আমাকে অ্যাঙ্গেলটা বের করতে বলছিল, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা যে ঠিক আছে এটা শুদ্ধি পরীক্ষাটা করলাম আমরা। কারণ অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি ঠিক না থাকতো তাহলে ওরা যেই অ্যান্সারটা দিচ্ছিল ওই অ্যান্সারটা কিন্তু মিলতো না। ওদের অ্যান্সারটা কিন্তু মিলে গেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বসানোর কারণে। অর্থাৎ আমরা যে ফর্মুলাটা ইউজ করছি, হাফ টেন ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b, এই ফর্মুলাটা ঠিক আছে। ওকে, সো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। এইটা কিন্তু আগের প্রবলেম গুলোর মতো না, একটু ডিফারেন্ট ছিল। বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা সবাই, নাকি আবার একটু এক্সপ্লেন করবো? স্যার বুঝছি একটা স্যার। শর্টলি একটা এক্সপ্লেনেশন দিয়ে দেন স্যার। ওকে ওকে, শর্টলি ওকে আবার ওকে। একটু বলি, ঠিক আছে? শর্টলি আবার বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। এখানে কি বলছে, ইউজুয়ালি তোমাকে যদি বলতো যে এই হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে গিয়ে তোমার ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে তুমি কি করো, এক্স ওয়াই এর টার্মটাকে বাদ দাও, আর এক্স আর ওয়াই এর যে একঘাতি টার্ম আছে এগুলারও বাদ দাও। তাহলে তুমি কি করতা? প্রথমে ট্রান্সলেশন করতা, পরে রোটেশন করতা। কিন্তু ওরা যেটা করছে, ওরা বলছে যে এই জিনিসটাকে যদি ট্রান্সফরমেশন করি, করার পরে এই ইকুয়েশনটা আসবে, ট্রান্সফরমেশন করার পরে কোন ইকুয়েশনটা আসবে সেটা আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে এখন নিশ্চয়ই একটা ট্রান্সফরমেশনটা হয়েছে এখানে। সেই ট্রান্সফরমেশনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পরে হয়েছে, ওই অ্যাঙ্গেলটা বের করতে বলছে আমাকে। সো আমি যেটা করলাম, প্রথমে ট্রান্সলেশন করলাম। ট্রান্সলেশন করার জন্য বিন্দুটা কিন্তু ওরা, দেখো ওরা কিন্তু ট্রান্সলেশনের মানটা দিয়ে দিচ্ছে, 2 3 তে ট্রান্সলেশন করতে এটা দিয়ে দিচ্ছে, কিন্তু রোটেশনের কোনটা দেয় নাই। রোটেশনের জন্য যে থিটাটা থাকে ওই থিটাটা দেয় নাই। তাহলে রোটেশনের থিটাটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা রোটেশনের থিটাটা বের করে ফেলছি, আমাদের অ্যান্সার কিন্তু এখানেই শেষ হয়ে যেত। 45 ডিগ্রি মানে আমাদেরকে চাইছে কিন্তু থিটার ভ্যালু কত, তো থিটার ভ্যালু কিন্তু আমরা ফর্মুলা দিয়ে 45 ডিগ্রি বের করে ফেলছি, আমাদের অ্যান্সার এখানে শেষ। কিন্তু আমরা পরে একটা শুদ্ধি পরীক্ষার মতো কাজ করলাম, যে 45 ডিগ্রি যে বের করলাম এটা কি হয়েছে কিনা একটু চেক করি। তো 45 ডিগ্রি বসে আমরা দেখলাম যে আমাদের আলটিমেট ইকুয়েশন চলে আসছে 4x² + 2y² = 1। অর্থাৎ যেটা ওদের ইকুয়েশনটা ছিল ওইটাই আমাদের আসছে। তার মানে আমাদের যেই রোটেশন অ্যাঙ্গেলটা আমরা বের করছি ওইটা কিন্তু ঠিক আছে। ক্লিয়ার তাহলে এবার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এইবার দেখো তো
এইটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2019 সালে আসছে। কি বলছে খেয়াল করে দেখো, খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে রিমুভ দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম। ফার্স্ট ডিগ্রি টার্ম কাকে বলে? এই যে 2x কে বলে আর 4y কে বলে। এই 2x আর 4y কে রিমুভ করতে হবে। তাহলে আমাকে আগে বলো, 2x আর 4y কে রিমুভ করতে গেলে আমরা ট্রান্সলেশন করবো না রোটেশন করবো? ট্রান্সলেশন স্যার। ভেরি গুড। তাহলে আমরা 2x আর 4y কে রিমুভ করতে গেলে আমরা করবো ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনটা করার জন্য আমাকে আলফা আর বিটার ভ্যালুটা জানা লাগবে। সো আলফা আর বিটার ভ্যালু বের করার ফর্মুলা দেওয়া ছিল, ওই যে আলফা আর বিটার ভ্যালু, এই হচ্ছে গিয়ে ফর্মুলা, তাই না? এটা ছিল আলফা আর বিটার ভ্যালু বের করার ফর্মুলা। তাহলে এই ফর্মুলা গুলার সাহায্যে আমি আলফাও বের করে ফেললাম, বিটাও বের করে ফেললাম। ঠিক আছে, আলফা ও বিটা দুইটাই বের করে ফেললাম। আর এই ফর্মুলাটা ইউজ করার জন্য তোমাকে কি করতে হবে জানো? তোমাকে যে তোমার ইকুয়েশনটা দেওয়া থাকবে, ওই ইকুয়েশনটাকে তোমার আদর্শ ইকুয়েশন যেটা আছে দ্বিঘাত সমীকরণ, ওইটার সাথে কম্পেয়ার করতে হবে। আদর্শ দ্বিঘাত সমীকরণ ইকুয়েশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এইটার সাথে তোমার কম্পেয়ার করে তোমার এ, এইচ, বি, জি, এফ, সি এদের সবার ভ্যালুটা বের করতে হবে। আশা করি এইটুকু তোমরা পারবা। এই যে এদের সাথে যদি এই দুইজনকে যদি কম্পেয়ার করো, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে 1, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 1। সেমলি বাকিগুলোকে যদি কম্পেয়ার করো, তুমি বি, সি, এফ, জি আর এইচ সবারটা পেয়ে যাবা। এই মানগুলো পেয়ে গেলে থার্ড যে ফর্মুলাটা ছিল, থার্ড ফর্মুলার মধ্যে কিন্তু আমি আলফা আর বিটার মানটা দিয়ে দিয়েছিলাম, ফর্মুলা দিয়ে দিয়েছিলাম। ওই ফর্মুলা অনুযায়ী আমি আলফার ভ্যালু আর বিটার ভ্যালুটা বের করে ফেললাম। এখন যেই আলফা আর বিটাটা তুমি পাইছো, তার সাহায্যেই তো তুমি ট্রান্সলেশনটা করবা, তাই না? এবার তার সাহায্যে তুমি ট্রান্সলেশনটা করে ফেললাম। এক্স প্লাস আলফা, এক্স প্লাস আলফা বসাইছো, আর ওয়াই প্লাস বিটা বসাইছো। এবার হোল স্কয়ার টোল স্কয়ার করলে সবশেষে তোমার এই অ্যান্সারটা চলে আসবে। আমি এই লাইনগুলো স্কিপ করছি, এগুলো তোমাদের এইচডব্লিউ, তোমরা সবাই এইচডব্লিউ করে এইচডব্লিউটা জমা দিবা আমার গ্রুপের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে। আচ্ছা, এবার আসো, এই প্রবলেমটা বুঝতে পারছো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল 2019-এ। এবার বলো তো, এইটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে 11, 14, 16, 18, আবার দেখো 96, আবার 23-এও আসছে। এখানে কি বলছে? ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন বাই ল্যাকিং এক্স ওয়াই টার্ম। ল্যাকিং মানে হচ্ছে বাদ দিতে হবে। ল্যাকিং মানে কি? বাদ দিতে হবে, এক্স ওয়াই টার্মকে বাদ দিতে হবে। আচ্ছা, এক্স ওয়াই টার্মকে বাদ দিয়ে এই ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করতে বলছে। তাহলে এখন বলো তো, এবার আমরা কি করব, ট্রান্সলেশন করবো না রোটেশন করবো? রোটেশন। রোটেশন করব। এখন রোটেশন যে করব, এবার আমি তোমাদের একটা জিনিস শিখাই। আমরা এতক্ষণ যে রোটেশনের যেই ম্যাথ গুলা দেখছিলাম, ওইটার জন্য আমরা রোটেশন করার জন্য আমাদের এখানে আমরা দুইটা মেথডে এই ম্যাথ গুলো করতে পারি চাইলে, বুঝতে পারছো? এই ম্যাথটা যদি তুমি রোটেশনের যে আমরা যে ফর্মুলা গুলা দেখছি, ওই ফর্মুলা দিয়ে যদি করতে যাও, এই ম্যাথটা তোমার হিউজ বড় হবে, হিউজ বড় হবে, বুঝতে পারছো? এই ম্যাথটা কিন্তু হিউজ বড় হবে। দেখো, যদি আমাকে থিটা দেওয়া থাকতো, তাহলে তো আমার রোটেশনের ওই ফর্মুলা দিয়ে করা ছাড়া উপায় নেই, কারণ থিটা তো আমাকে দিয়ে দিচ্ছে, বুঝো না এই বিষয়টা? থিটার মান যদি দিয়ে, আমরা উপরে অনেকগুলো ম্যাথ করছি যেগুলো আমাদের থিটার মান দেওয়া ছিল, আর থিটার মান যদি দেওয়া থাকে তাহলে ওই এমন ভাবেই দেওয়া থাকে যাতে থিটার মান, ওই ম্যাথগুলো থিটা দিয়ে করলে সহজ হয়। ঠিক আছে, এই জন্য থিটার মানগুলো দেওয়া থাকে। তো থিটার মান যদি দেওয়া থাকে তাহলে আমরা রোটেশনের ফর্মুলা দিয়ে করলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এই ম্যাথটা যদি রোটেশনের ফর্মুলা দিয়ে করতে যাই, হিউজ বড় হবে। এইটা আমরা দ্বিতীয় আরেকটা নিয়মে করব, দ্বিতীয় একটা মেথডে করব। এই যে দেখো, আমি মেথড 1 লিখছি। মেথড 1-এ আমরা কি করতাম? প্রথমে কম্পেয়ার করতাম, এ, বি, এইচ এগুলো মান বের করতাম, তারপর থিটার মান বের করতাম কি, হাফ টেন ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস বি, এটা দিয়ে বের করতাম। এবং আমি করেও দেখছি, এখানে যে থিটাটা আছে, থিটাটা আসলে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এরকম কোনো থিটা আসে না। থিটাটা হলো কি দশমিকে আসে, ঠিক আছে? এই সামথিং পয়েন্ট সামথিং এরকম একটা আসে। তো ওই থিটা দিয়ে অঙ্ক করতে গেলে অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে। এবং পরবর্তীতে এই থিটাটাকে বসায় আমরা ওই যে এক্স আর ওয়াই এর যে ফর্মুলা ছিল, x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, x1 sin থিটা প্লাস y1 cos থিটা, এটা দিয়ে করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা এই ম্যাথটা মেথড 1 দিয়ে করব না, তিতাসের বইয়ের নিয়মে করব আমরা। ঠিক আছে, তিতাসের বইয়ের নিয়ম, এটাকে বলা হয় ইনভ্যারিয়েন্ট ফর্মুলা। আমরা এটাকে করব ইনভ্যারিয়েন্ট ফর্মুলা দিয়ে। ইনভ্যারিয়েন্ট ফর্মুলার ব্যাপারে তোমরা আগামীকাল ক্লাসে জানতে পারবে। এই ম্যাথটা আমরা করবো কি দিয়ে? ইনভ্যারিয়েন্ট ফর্মুলা দিয়ে। ঠিক আছে, এখন আমরা সেটার জন্য কি করা লাগবে? সেটার জন্য আমরা আগে এটাকে আদর্শ ইকুয়েশন সাথে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে আমরা এ এর ভ্যালু পাইলাম 19, বি এর ভ্যালু পাইলাম 7,
সি এর ভ্যালু পাইলাম কত, সেটা কয় নম্বর ম্যাথ একটু দেখি তো, আর কয়টা ম্যাথ বাকি আছে, 24 নম্বর আছে। আচ্ছা, বি এর ভ্যালু হলো 7, সি এর ভ্যালু হলো -13, এইচ এর ভ্যালু হলো 5/2। ওকে, তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে আমরা পাইলাম এখানে। ইনভেরিয়েন্ট ফর্মুলাটা কি বলতেছে? ইনভেরিয়েন্ট ফর্মুলাটা বলতেছে, আচ্ছা তুমি এটাকে ট্রান্সফর্ম করতে চাও, তো কি করতে চাও, ট্রান্সফর্ম করতে চাও, ট্রান্সফর্ম করে কি করতে চাইতেছো, এই যে এক্স ওয়াই এর টার্মটাকে বাদ দিতে চাচ্ছ, তাই তো? তুমি একটা কাজ করো, এক্স ওয়াই এর টার্মটাকে বাদ দিয়ে তাকে লিখে ফেলো। তাহলে আমি দেখো তো ইনভেরিয়েন্ট ফর্মুলা যে এইটা লিখে ফেললাম। আমি বললাম যে আলটিমেটলি আমার ইকুয়েশনটা ট্রান্সফর্ম হয়ে এই আকৃতির কিছু একটাই আসবে। ঠিক আছে, আমার ইকুয়েশনটা ট্রান্সফর্ম হয়ে a1 x² + b1 y² এই আকৃতির কিছুই তো আসবে। তাহলে আমি আগেই যে আকৃতির জিনিসটা আসবে সেই জিনিসটাকে আগে লিখে ফেললাম, যে জিনিসটা কি করলাম আগে লিখে ফেললাম। এখন কথা হচ্ছে, আমি যে এটা লিখে ফেললাম, আমি তো a1 এর মান জানি না, b1 এর মানও জানি না, তাহলে কেমনে হবে? এই a1 আর b1 এর মান বের করবো আমরা ইনভেরিয়েন্ট ফর্মুলা দিয়ে। a1 আর b1 এর মান বের করবো কিভাবে? আমরা ইনভেরিয়েন্ট ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা কি ছিল? a1 + b1, নতুন a1 আর b1 এর যোগফল ইজ ইকুয়াল টু হবে আগের a + b এর যোগফলের সমান। দেখো তো, আগের a হচ্ছে তোমার 19, b হচ্ছে 7, তাহলে a আর b এর যোগফলের সমান হচ্ছে 26। তাহলে নতুন a1 + b1 ইজ ইকুয়াল টু কত হবে? 26 এর সমান হবে। a1 + b1 কত হবে? 26 এর সমান হবে। ওকে, আচ্ছা। আর নতুন a1 আর b1 এর গুণফলটা হবে আগের ab - h² এর সমান। নতুন a1 × b1 এর গুণফলটা কি হবে? আগের ab - h² এর সমান। তাহলে a আর b তো আমি জানি, h ও আমি জানি। তাহলে ab বের করলাম, 19 আর 7 কে গুণ করলাম, 133 আসলো, মাইনাস h² হচ্ছে 5/2 করলাম, তাহলে 25/4 আসলো। তাহলে ab - h² এর ভ্যালু আসলো কত? 507/4। এটা আসলো a1 ab - h² ভ্যালু। আর ab - h² মানি তো হচ্ছে a1 × b1। আচ্ছা, তাহলে দেখো তুমি এখন পর্যন্ত কি কি জানলা? তুমি এখন পর্যন্ত a1 + b1 এর ভ্যালু জানলা, আর a1 × b1 এর ভ্যালু জানলা। আচ্ছা, এখন তুমি একটা কাজ করো, a1 আর b1 এর ভ্যালুটা তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবা যদি তুমি a1 - b1 এর ভ্যালুটাও বের করতে পারো। এখন আমরা কি a1 - b1 হোল স্কোয়ার কে লিখতে পারি a1 + b1 হোল স্কোয়ার - 4ab, 4a1 b1। ওই যে a + b হোল স্কোয়ার কে যেমন লেখা যায় a - b হোল স্কোয়ার + 4ab, a - b হোল স্কোয়ার কে কিন্তু লেখা যায় a + b হোল স্কোয়ার - 4ab। তাহলে ওইটা যদি লেখা যায়, তাহলে a1 - b1 কে কি লেখা যাবে? √a1 + b1 হোল স্কোয়ার -4 × a1 × b1। ঠিক আছে, তাহলে দেখো তো এই জিনিসটা হচ্ছে a1 - b1 এর ভ্যালুটা, এই জিনিসটা যে লিখছে এই জিনিসটা তাহলে ঠিক লিখছে, ঠিক না? এই জিনিসটা তাহলে কি লিখলো? ঠিক লিখছে। তাহলে এই জিনিসটার ভ্যালু কত আসছে? 13 আসছে। খেয়াল করে দেখো, তুমি a1 + b1 এর ভ্যালু পাইছো 26, আর a1 - b1 এর ভ্যালু কত পাইছো? 13 পাইছো। আমি তোমাকে একটু সিম্পল করে দেই, a1 + b1 এর ভ্যালু ছিল 26, আর নতুন করে বের করলা a1 - b1 এর ভ্যালু পাইছে 13। বুঝছি স্যার এগুলো। অপনয়ন পদ্ধতিতে যদি যোগ করে দাও, যোগ করে দিলে কত চলে আসবে? 2a1 = তুমি কিন্তু তোমরা ওইখান থেকে কিন্তু 39 পেয়ে যাবা, স্যার বুঝছি a1 স্যার এগুলো স্যার। 39/2। তাহলে তুমি এখান থেকে a1 ও পেয়ে যাবা, b1 ও পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, তোমার তো a1 আর b1 এর মানই জানা দরকার ছিল, তাহলে তুমি a1 আর b1 এর মান তো জেনে গেছো। তাহলে এই জি a1 আর স্যার। b1 এর মান যদি তুমি এই জায়গায় রিপ্লেস করে দাও, তাহলেই কিন্তু তোমার রোটেশনের অ্যান্সারটা চলে আসলো। কারণ রোটেশন করলে কিন্তু তুমি এক্স ওয়াই টার্মটাকে বাদ দাও, এই এক্স ওয়াই টার্মটাকে বাদ দিয়ে কিন্তু তুমি এই জিনিসটা লিখছিলা a1 x² + b1 y² = 13, এটা লিখছিলা। তো এখান থেকে কিন্তু তোমার a1 আর b1 এর মানও বের হয়ে গেল, জাস্ট a1 আর b1 এর মানটা জানা দরকার ছিল, এটা বের হয়ে গেল। তাহলে তোমরা এই ইনভেরিয়েন্ট ফর্মুলা দিয়েও কিন্তু তোমরা রোটেশনের প্রবলেম গুলো করতে পারবা। হ্যাঁ, তবে কখন করবা আমি এটা তোমাদের বলে দিতেছি। তোমরা সব অঙ্ক এই ফর্মুলা দিয়ে করবা, কিন্তু কখন করবা? যেগুলোর ভিতরে থিটার ভ্যালুটা বলা থাকবে না। থিটার ভ্যালু যদি বলাই থাকে, তখন তো তোমাকে হচ্ছে রোটেশনের যে ইউজুয়াল ফর্মুলাটা আছে সেটা দিয়ে করতে হবে। বাট থিটার ভ্যালু যদি বলা না থাকে, অথবা তোমার যদি থিটা বের করতে বলে, থিটা বের করতে বললে তো তোমার থিটার ফর্মুলা দিয়েই করতে হবে, তাহলে থিটাই বের করতে হবে। কিন্তু যদি থিটা বলা না থাকে, শুধু বলে যে এক্স ওয়াই টার্মকে এলিমিনেট করো, এক্স ওয়াই এর গুণফলের যে টার্মটা আছে এটাকে এলিমিনেট করো, তখন তোমরা কি করবা? তখন তোমরা এই ইনভেরিয়েন্ট ফর্মুলা দিয়ে প্রবলেমটা সলভ করবা। বলো তো আমাকে, ইনভেরিয়েন্ট ফর্মুলাটা তোমরা বুঝছো কিনা? জি স্যার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আজকের ক্লাসের মোস্ট প্রবলি শেষ প্রবলেম এটা।
দেখো তো এই প্রবলেমটা কয়েকবার আসছে, দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি 3-এ আসছে, 2014-তে আসছে, 2017-তে আসছে। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, এখানে দুইটা কাজ একসাথে করতে বলছে। মানে এই আমরা কিন্তু আমি অঙ্কগুলো এমন ভাবে রাখছি, এটা ধাপে ধাপে তোমাকে কঠিনের দিকে নিয়ে গেছে। সবার ফার্স্ট অঙ্কটা চিন্তা করে দেখো, একদম সহজ একটা অঙ্ক ছিল। ওইখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিন্তু আসছি। ট্রান্সলেশনের প্রবলেম গুলো করছি, রোটেশনের প্রবলেম গুলো করছি। এখন আমরা আসছি এক্স ওয়াই টার্মের 3 নম্বর ফর্মুলার, যেগুলো হচ্ছে এক্স ওয়াই টার্মের রিমুভ করার প্রবলেম গুলোতে আসছি। ঠিক আছে, দেখো এই প্রবলেমটা যদি খেয়াল করো, এখানে কি বলছে, এক্স ওয়াই কে রিমুভ করতে হবে, আবার এক্স ওয়াই এর গুণফলকেও রিমুভ করতে হবে। ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন ইনটু টু ওয়ান ইন হুইচ দেয়ার ইজ নো টার্ম ইনভলভিং, কোনো টার্ম থাকবে না, এক্স আর ওয়াই এর একঘাতি টার্ম থাকবে না, এক্স ওয়াই এর গুণফল আকারে কোনো টার্মও থাকবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কি করব বলতো, প্রথমে আমরা ট্রান্সলেশন করবো। ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করার জন্য আমরা আলফা বিটা লাগবে না, ট্রান্সলেশন করার জন্য জি কিন্তু স্যার। আমরা আলফা বিটা লাগবে। সো ওই যে আগের মতোই, জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এর সাথে কম্পেয়ার করলাম, এ জেনে গেলাম, বি জেনে গেলাম, সি জেনে গেলাম, এফ জেনে গেলাম, জি জেনে গেলাম, এইচ জেনে গেলাম, সবকিছু জেনে গেলাম। এবার আমি আলফা আর বিটার ফর্মুলাটা ইউজ করে আলফার ভ্যালু পেয়ে গেলাম 1, বিটার ভ্যালু পেয়ে গেলাম -1। এদের সাহায্যে আমি ট্রান্সলেশন করবো। এবার ট্রান্সলেশনটা হবে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান। শেষ। ওই মানটা এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান বসাই দিলাম, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস ওয়ান বসাই দিলাম। এই মানটা যখন বসায় দিলাম, তখন ক্যালকুলেশন করার পরে কিন্তু আলটিমেটলি আমার ট্রান্সলেশনের রেজাল্টটা চলে আসছে এই জিনিসটা। তো ট্রান্সলেশন করার পরে আলটিমেটলি কি হইলো, ওই যে আমার একটা ছিল 16x -16x আর -32y, এই জিনিসগুলো ভ্যানিশ হয়ে গেছে। খেয়াল করে দেখো, এই ইকুয়েশনের ভিতরে কিন্তু -16xও নাই, -32y ও নাই, তো কোনো কিছুই কিন্তু নাই। সো এই জিনিসগুলো ভ্যানিশ হয়ে গেছে। তো আমার ট্রান্সলেশনের কাজ কিন্তু শেষ। এখন আমাকে কি করতে হবে, আবার এই যে দেখো ওরা বাংলায় লিখছে, আবার এক্স ওয়াই পদ অপসারণের জন্য অক্ষকে থিটা কোণে আবর্তন করি, যাতে রূপান্তরিত সমীকরণ এই আকৃতির হয়। ঠিক আছে, এই আকৃতির হয়। তাহলে আমরা থিটা কোণ ওই যে ইনভেরিয়েন্ট ফর্মুলা দিয়ে করছে, থিটা দিয়ে করে নাকি, থিটা দিয়ে করলে কিন্তু অনেক বড় হয়েছে। ঠিক আছে, এই জন্য ইনভেরিয়েন্ট ফর্মুলা দিয়ে করছে। তো দেখো আবারও কি করছে, a1 + b1 ইজ ইকুয়াল টু a+b এর সমান হবে। এখানে তোমার এ এর ভ্যালু দেওয়া ছিল 17 আর বি এর ভ্যালু দেওয়া ছিল -7, তাহলে a+b ইজ ইকুয়াল টু হবে 17, -7 ইজ ইকুয়াল টু 10। তাহলে a1 + b1 ইজ ইকুয়াল টু কত হইলো, 10। আর a1 ইন্টু b1 এর ভ্যালু কত হলো, ab মাইনাস এইচ স্কোয়ারের সমান, তাহলে a1 ইন্টু b1 ইজ ইকুয়াল হলো -200। এর সাহায্যে তোমার a1 মাইনাস b1টা বের করছে, a1 মাইনাস b1 এর ভ্যালুটা বের বের হয়ে আসছে হচ্ছে 30। তার সাহায্যে এক্স্যাক্টলি আগের মতো a1 + b1 জানো 10, আর a1 মাইনাস b1 জানো তুমি 30। এদেরকে যদি যোগ করো আর বিয়োগ করো, মানে অপনয়ন পদ্ধতিতে করো, তুমি a1 আর b1 এর ভ্যালু পেয়ে যাবা। আর a1 আর b1 এর ভ্যালুটা থেকে এই জায়গায় রিপ্লেস করে দিলে তোমার কিন্তু রোটেশনটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে রোটেশনটা কিন্তু আমরা দুই প্রসেসে করা শিখলাম। একটা হচ্ছে গিয়ে কি, ওই আমাদের জেনারেল ফর্মুলা, আর একটা হচ্ছে ইনভেরিয়েন্ট ফর্মুলা। তো ইনভেরিয়েন্ট ফর্মুলাটা দিয়ে করলে তোমাদের অঙ্কগুলো কি হবে, একটু ছোট হবে। তো এই জন্য তোমার ইনভেরিয়েন্ট ফর্মুলা দিয়ে করার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আজকের প্রবলেম, আচ্ছা আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখানোর প্রবলেম। সো ফার বলো তো তোমাদের, বলো রেসপন্স বলো, আহ, যা যা পড়াইছি এই পর্যন্ত বুঝছো কিনা। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 10 মার্কের মতো কমন পাওয়ার একটা হাই চান্স আছে। তোমরা প্রিভিয়াস কোশ্চেন দেখলেই স্যার বুঝবা। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই করো। এখানে a1 b1 = ab - h² কোথা থেকে আসছে? এটা হচ্ছে ইনভেরিয়েন্টের দুইটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো প্রুফটা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো, বুঝতে পারছো। এখানে দুইটা ফর্মুলা আছে ইনভেরিয়েন্টের একটা ফর্মুলা হচ্ছে a1 + b1 ইজ ইকুয়াল টু a+b, একটা ফর্মুলা হচ্ছে a1 × b1 ইজ ইকুয়াল টু ab মাইনাস এইচ স্কোয়ার। এই দুইটা ফর্মুলাকে কাজে লাগাই হচ্ছে আমরা প্রবলেম গুলো করছি। এটার প্রুফটা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখবো, কারণ এই ইনভেরিয়েন্টের প্রুফটা তোমাদের অনেকবার হচ্ছে বোর্ড পরীক্ষা ইয়াতে আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা আসছে। বাট আজকের ক্লাসে আমি প্রুফটা রাখি না ইচ্ছা করেই। প্রুফটা আগে দেখা, মানে আমি ইউজুয়ালি প্রুফ অনেক জায়গায় আমি আগে দেখাই পরে ম্যাথ করাই, কিন্তু আমার মনে হয়েছে যে তোমাদের সাথে আমি আগে ম্যাথ করা তারপরে প্রুফ দেখালে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, স্যার। ওকে, নোট পাবো? নোট দিবেন? হ্যাঁ আমি হচ্ছে তোমাদেরকে ক্লাস নোটটা, আচ্ছা তোমরা কি ক্লাস নোটটা আজকে চাও নাকি নেক্সট ক্লাসের পর একসাথে দিবা, মানে এই জায়গা ট্রান্সফরমেশনের একটাই নোট হবে, তোমরা যদি চাও আজকে দিতে পারি হোয়াটসঅ্যাপ গ্রুপে।
আজকে স্যার দিলে স্যার আজকে দিয়ে এগুলো দিলেও যেগুলা ভালো হয়। পড়াইছেন স্যার ওগুলো আরেকবার পড়ে ফেলতে পারবো স্যার আমরা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে ক্লাস শেষে তোমরা নোটটা পেয়ে যাবা। আর রেকর্ড পাওয়ার জন্য হচ্ছে কেউ যদি ক্লাস না করে থাকো সেক্ষেত্রে রেকর্ড পাবা আর কি। আর কারো যদি বিশেষ সমস্যা থাকে তাহলে আমাকে জানাইলে রেকর্ডটা পাবো, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো। আজকে প্রথম ক্লাস হিসেবে অত বড় করলাম না। আহ, এরপর থেকে আমরা ইনশাল্লাহ ক্লাস আরেকটু লেন্থি করব। তোমাদের ধৈর্যর মানে সীমাটা বুঝে আমরা ক্লাসের লেন্থও বাড়াবো, ঠিক আছে? তো স্যার আমরা হচ্ছে SW করার সময় কি বাংলায় লিখবো আমার মনে না হয় তোমরা ইংরেজি? বাংলা ইংলিশ এটা তোমাদের ইচ্ছা। তবে আমি প্রেফার করি ইংলিশে লেখো। ইংলিশে লেখাটা আমি প্রেফার করি আর কি। কারণ তোমরা ধরো আজকে তুমি সেকেন্ড ইয়ারে উঠলা, থার্ড ইয়ারে উঠলা, তোমরা কোনো কিছু বুঝতেছো না, তুমি সার্চ করবা নেটের মধ্যে ইন্ডিয়ান লেকচার বা বাইরের দেশের লেকচার বা সবাই কিন্তু ইংলিশে লেখবে। তো তুমি যদি টার্ম গুলো ইংলিশে না জানো তো তোমার জন্য সমস্যা আর কি, বুঝতে পারছো? যে টার্ম গুলো ইংলিশে জানলে তোমার জন্য জি। কিন্তু অনেক অপরচুনিটি খুলে যাবে। আবার ধরো তুমি বিসিএস পরীক্ষা, তোমরা যারা বিসিএস পরীক্ষা দিবা সামনে, তোমার ধরো আমি কিন্তু বিসিএস দিচ্ছি এখন, তোমরা যারা বিসিএস দিবা তোমাদের কিন্তু এরকম রিটেনে কিন্তু আমি কিন্তু বিসিএস এর রিটেনের কোর্সও করাই। তো ওইখানে কিন্তু এই সেম জিনিসগুলোই থাকে। এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের টপিক গুলোই সব থাকে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টপিক গুলো থেকে বিসিএস এর কোশ্চেন হয়। এটা তোমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্সের সাথে কিন্তু পড়া দরকার। তোমরা কি জানো তোমাদেরকে লাস্ট বিসিএস এর একটা মানে তথ্য বলি, আমি জানি না তোমরা দিবা কিনা, তাও জাস্ট শেয়ার করতেছি এর জন্য, যেহেতু তোমরা আহ, গণিত নিয়ে পড়তেছো হয়তো বা দিতেও পারো কেউ কেউ। আচ্ছা, 43 বিসিএস এ ম্যাথমেটিক্সে তোমাদের বিভিন্ন সরকারি কলেজগুলো দেখো না যে ওই যে ম্যাথস এর লেকচারার থাকে, ঠিক আছে? 43 বিসিএস এ তোমার হচ্ছে লেকচারার ছিল আহ মানে পোস্ট ছিল হচ্ছে 48টা, ঠিক আছে? 48টা পোস্ট ছিল লেকচারারের। তো দেখা গেছে যে যারা বিসিএস পাস করছে তাদের মধ্যে যারা ম্যাথমেটিক্স এর টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করছিল তাদের মধ্যে ম্যাথ সাবজেক্টটাতে পাস করছেই হচ্ছে মাত্র 23 জন, বুঝতে পারছো? মানে চাকরি পাওয়াটা কতটা ইজি, যদি তুমি জাস্ট পাস করে ফেলতে পারো তাহলে তুমি মানে চাকরি পাবে, এরকম টাইপের একটা অবস্থা হয়ে গেছিল, হয়ে হয়ে যায় আর কি শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে। কারণ দেখা যায় কি ওই যারা বিসিএস পরীক্ষা দেয় তারা কেউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালো করে এই যে ম্যাথটা যেগুলো পড়ে না। তো পরে যখন বিসিএস পরীক্ষা দিতে যায় তখন দেখা যায় কি তার ওই বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এগুলো পড়বে না ম্যাথের এগুলো পড়বে, তখন আর এগুলো তো আরো কঠিন লাগে। কিন্তু কেউ যদি একটু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু মনোযোগ দিয়ে পড়ে তখন কিন্তু তার জন্য কাছে কিন্তু আর এগুলো কঠিন লাগার কথা না। কারণ দেখো চাকরি পাওয়াটা কতটা ইজি হয়ে যেত যদি কেউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই জিনিসগুলো পড়তো, পাস করলেই চাকরি। কারণ তোমার পোস্ট হচ্ছে 48টা, তোমার ম্যাথমেটিক্সে 200 মার্কের একটা পরীক্ষা হয়, ঠিক আছে? ওই 200 মার্কের পরীক্ষা 60 পাইলে হচ্ছে পাস, এই 60ই কেউ পায় না, বুঝতে পারছো? যে ফার্স্ট সেকেন্ড হয় তারাই পায় হচ্ছে 80 90 এরকম। এই হচ্ছে কি বাস্তবতা আর কি। তো তোমরা একটু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোর্স গুলো একটু ভালোভাবে পড়বা, তাহলে তোমরা অনেক অ্যাডভান্টেজ পাবে পরবর্তী লাইফে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমার আজকের লেকচার। তো তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমি ক্লাসটা শেষ করবো। স্যার থিটা কখন ইউজ কি বলতে রোটেশন সূত্রটা কখন ইউজ করবো বলছিলেন, আর ইয়েটা আরেকবার যদি রিক্যাপ করতেন। হ্যাঁ অবশ্যই, রোটেশনের তোমার দেখো আমরা যে অঙ্কগুলো করতে আছি আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে আবার একটু তোমাকে দেখাই। আমরা ওই ম্যাথ গুলো সবগুলো ম্যাথ আবার একটু রিভিউ করে আসি, যে যেগুলোর মধ্যে আমরা থিটা ইউজ ওই যে থিটার ফর্মুলাটা ইউজ করতাম, ঠিক আছে? তাহলে তোমার জন্য জি বুঝতে স্যার। দেখো এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে শুরু হয়েছে। আচ্ছা বলো তো এখানে কি থিটার ব্যাপারে বইলে দিছে না 45 ডিগ্রি? জি স্যার। 45 ডিগ্রি যদি বলেই দেয় তাহলে তুমি তো ওই ফর্মুলা ইউজ করা তার তোমার কাছে কোনো উপায় নেই আছে। না স্যার। কারণ ইনভেরিয়েন্টের ফর্মুলা তো আর কোনো অ্যাঙ্গেলের কিছু নাই, তাই না? না স্যার। তাহলে তোমরা ইউজ করতে পারছো। পরেরটা দেখি, দেখো কোন বলে দিছে, তাহলে তোমার ওই ফর্মুলা ইউজ করা তার কোনো উপায় আছে? উপায় নেই। আচ্ছা, না। আবার দেখো এই যে কোন বলে দিছে, কোন বলে দিলে ওই ফর্মুলা ইউজ করা তার কোনো উপায় নেই। আর কোন বলে দিলে ওই ফর্মুলার ম্যাথ ওই ফর্মুলা দিয়ে করলেও ম্যাথটা তো বড় হয় না, কারণ তখন ওই ওরা এমন ভাবেই ম্যাথ গুলো সেট করে যাতে হচ্ছে কোন দিয়ে করলে গেলে মানে সোজা হয় আর কি, ঠিক আছে? দেখো এইখানে ওরা আমাকে ইনক্লাইনেশন মানে হচ্ছে কোন, ইনক্লাইনেশন মানে কি অ্যাঙ্গেল, ওরা আমাকে অ্যাঙ্গেলের মানটাই জানতে চাইছে। তাহলে আমি কোন দিয়ে যদি না করি তাহলে আমি অ্যাঙ্গেলের মান বের করবো কেন? বুঝো নাই? জি স্যার। আচ্ছা, এবার দেখো এই জায়গায় কিন্তু কোনো অ্যাঙ্গেল ম্যাঙ্গেলের কথা কিছু বলে নেই। এখানে বলতে খালির এক্স ওয়াই টার্মটাকে বাদ দিতে বলছে। এখন তো তাহলে আমরা সুবিধা পাই গেছি, যেহেতু অ্যাঙ্গেলের কথা কিছু বলে নাই তাহলে আমরা অ্যাঙ্গেল বাদ দিয়েই অঙ্কটা করে ফেলি নাকি? এই জি হচ্ছে কি। স্যার। এবং পরেরটা দেখো, পরের ম্যাথের মধ্যে কিন্তু খালি বলছে ট্রান্সফরমেশন করো।
এক্স ওয়াই টার্মে বাদ দাও, এক্স আর ওয়াই এর সিঙ্গেল টার্মে বাদ দাও, এটা খালি বলছে, কিন্তু অ্যাঙ্গেলের কথা তো কিছু বলে নাই। তার মানে আমরা কি করতে পারবো, উম, ওই ইনভেরিয়েন্ট ফর্মুলা দিয়ে আমরা একটা করে ফেলতে পারবো, আমাদের জন্য সহজ হবে। জি স্যার। ঠিক আছে। জি স্যার, আচ্ছা বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। আর কারো কোনো প্রশ্ন আছে? তো নেক্সট ক্লাসটা কখন দিবেন স্যার? আচ্ছা, নেক্সট ক্লাস তোমরা যদি চাও কালকে হইতে পারে, নাহলে পরশু হবে, এই আর কি। সোমবার, বৃহস্পতিবার। সেটা আচ্ছা স্যার। আগামীকাল দিয়েন। আগামীকাল দিব? না, দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা করো, তাহলে আমরা পরশু দিন করি নাকি নেক্সট ক্লাস? স্যার এটা কি রেগুলার কোন একটা রুটিন করে দিবেন যে এদিন এদিন ক্লাস হবে, বা রেগুলার নাকি রুটিন গ্রুপ? আসলে চাইলে করতে পারি, কিন্তু সামনে আবার রোজা আছে তো, আহ, রোজায়। আচ্ছা আচ্ছা, রেগুলার রুটিন নিয়ে আমি একটা কাজ করবো, গ্রুপে তোমাদের সাথে একটু কথাবার্তা বলে আমি গ্রুপে জানিয়ে দিব, ঠিক আছে? এখন আর না ইয়া করি, গ্রুপে আমি একটা জানিয়ে দিব, না তোমরা তোমাদের মতামত দিবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ, ও ভালো থাকো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।